ফাইন। আজকে একটা নতুন ব্যাচের ক্লাস ছিল বুঝছেন, তো তাদের পরিচয় নিতে হয়েছে, যেভাবে আপনাদেরও প্রথম দিনের ক্লাসটাতে অনেক বক বক করতে হয়েছে, অনেক কিছু বুঝিয়ে দিতে হয়েছে, তাদেরকেও এরকম বুঝিয়ে দিতে হয়েছে। তো তাদেরকে যখন আমি বললাম আপনাদের কি কি প্রশ্ন আছে করে ফেলেন, তারা বলে না স্যার প্রশ্ন নাই। আরে করেন না, দুই একটা প্রশ্ন করলে কি হবে। আমি বুঝতে পারি নাই বুঝছেন, তো তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, পরে আমি আর বেরোতে পারি না। কি যে একটা একটা সিচুয়েশন, পরে সবাই ফ্লুয়েন্সি পেয়ে গেছে। হ্যাঁ, তো কেউ আর সবার আর একটা কোশ্চেন আরে। আর ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ইয়া, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, চলেন। অনেকে ভাবছেন হয়তো আরে প্রতিদিনই তো দেরি হচ্ছে, ইয়ার নতুন কি? ফাইন। তো লাইজ এন্ড জেন্টলম্যান চলুন। অনেকে স্লিপিং হ্যাবিট, যেমন ফেরদৌসী ম্যামের স্লিপিং হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই। হ্যাঁ, এই তো। আর আর কয়েকটা দিন, রাইট, অ্যাটলিস্ট 3 দিন তো ঘুমাইতে পারবেন। আগামী বুধবারের পরে থেকে 3 দিন অ্যাটলিস্ট ঘুম টুম। হ্যাঁ, এটা আর ঠিক। আমি 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 অপেক্ষা করতেছি সেই সময়ের জন্য। মানে আগামী বুধবারের পরে থেকে, মানে বৃহস্পতিবার হ্যাঁ, থেকেই পুরো 3 দিন অ্যাটলিস্ট হ্যাঁ, ঘুমটা ভালো হবে। অফ হ্যাঁ। কোর্স। আমি ওয়েটিং। হ্যাঁ, এবং ওইটা শেষ হয়ে গেলে পরে আর কিছুদিন অপেক্ষা করলে আবার আবার 6 দিনই ঘুমানো যাবে ভালো করে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা ফাইন। সো হাউএভার লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন। আমরা গতদিন কি শিখেছিলাম বলেন তো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমরা সবকিছু দেখেছি। স্যার, গত ক্লাসে আমি একদম বিগিনিং এ স্টার্ট করতে পারি নাই। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইম্পর্টেন্স বলেন ফর রাইটিং। এটার রাইটিং হচ্ছে আপনারা স্ট্রাকচার গুলো অনেক কিছু শিখে ফেলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কনভার্ট করতে চাই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অনেক সময় দেখবেন যে আপনি যদি আইএলটিএস এ ভালো করতে চান তাহলে আসলে কমপ্লেক্স রাইটিংটাকে, মানে কমপ্লেক্স সেন্টেন্সের ইউজটা খুব আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। হ্যাঁ, যে এই জাতীয় জিনিসগুলোকে খুব এনকারেজ করা হয় বুঝছেন। ধরেন একই জিনিস 3 ভাবে বলা যায়, সিম্পল সেন্টেন্সও বলা যায়, কমপ্লেক্স সেন্টেন্সও বলা যায়, আবার কম্পাউন্ড সেন্টেন্সও বলা যায়। মানে আপনি যখন একটা জিনিস 3 ভাবে বলা জানবেন তখন অবশ্যই তো আপনি কিছু না কিছু অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে, কারণ ব্যাপার হচ্ছে আপনি যখন বলবেন আসসালামাইকুম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আপনি যখন এইভাবে বলবেন, ওয়ালাইকুম আসসালাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপনি যখন বলবেন তখন এটা ঠিক আছে। তা আপনি বললেন উইদাউট অনেস্টি, মানে আপনি বললেন উইদাউট অনেস্টি নো ওয়ান ক্যান বি সাকসেসফুল পার্মানেন্টলি। তো এটা যখন আপনি বলবেন তখন আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার কিন্তু একই জিনিসই ঘুরিয়ে পেঁচিয়ে যখন বলেন একটু বেশি সুন্দর লাগলো, তাই না? এই জানাটার তো দরকার আসলে অনেক সময়। ঠিক আছে, যে আমরা অন্যান্য কি কিভাবে, মানে আপনি যদি বলেন আই ইট রাইস আর রাইস ইজ ইটেন বাই মি, একটি একটা শিখলেন, প্যাসিভ একটা শিখলেন, মিনিং তো একই, দিন শেষে তো আপনি খাচ্ছেন, তাই না? তো জি। এই বিষয়টাকে জানা আর কি। হ্যাঁ, আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। তার মানে একটা Sir, প্যাসিভ। I have a question. হ্যাঁ, জাহিদ বলেন। Question means, could you turn off the camera for today? হ্যাঁ, Could I turn off the camera for today? ওকে শিওর, নো প্রবলেম। Thank you, sir. Because I came for Java, that's why I couldn't turn on the camera. Okay, no matter, no matter, no matter. Please Thank you, I enjoy your appreciate. time. Okay, thank you so much. Okay, আর okay, আর so let's. আরেকটা ইনস্ট্রাকশন বা আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যারা স্যার জব করি, আমরা যারা জবের জন্য রাইটিং শিখতে চাচ্ছি, শুধুমাত্র জব ওরিয়েন্টেড, উই ডোন্ট হ্যাভ আইএলস অর অ্যানাদার। সো আমাদের জন্য কি কোনো একটা গাইডলাইন দেওয়া যায় যেটা সবকিছু অন্য? আপনারা এই যে হ্যাঁ, প্যাসেজ রাইটিং, যেমন আজকে আমি আপনাদেরকে প্যাসেজ রাইটিং এ নিয়ে যাব, আস্তে আস্তে আপনি লেখার অভ্যাস করবেন। আপনি যখন লেখার অভ্যাসগুলো করবেন আস্তে আস্তে আপনি দেখবেন জব সহ সবকিছুতে আপনি বেনিফিট পাচ্ছেন। মানে এমন ভাবেই জিনিসে যখন আপনি রাইটিং আপনার একটা হ্যাবিট হয়ে যাবে, নিয়মিত লেখা, লেখা মানে আস্তে আস্তে তখন কম্পিউটারের কিবোর্ডে ঝরবে। তো আস্তে আস্তে দেখবেন যে আপনার ওটার ইয়েটা চলে আসছে। তো আমি সবসময় বলি, আপনাদেরকে আগেও বলেছি, মাঝখানে বৃহস্পতিবার বলে দিয়েছি যে আপনার রোববার এটার জন্য প্রস্তুত থাকবেন। তারপরে দেখেছি মোস্ট অফ দ্য পিপল প্রস্তুত ছিল না, হয়তোবা তাদের ব্যস্ততার কারণে। তো আমি বলবো ladies and gentlemen, যে আপনারা অতীতের জিনিসগুলোকে রিভাইজ করেন, এবং আমি আজকে আপনাদেরকে বলে দেবো, সো লিখতে থাকবেন আপনারা। ঠিক আছে, তখনই আস্তে আস্তে আমি তারপরে এই বাকি ক্লাসগুলোতে বলে দিব ইনশাল্লাহ। যেমন আমি আজকে আপনাদেরকে রাইটিং এর টপিক দিব, এবং তারপরে হচ্ছে যে আমরা আগামী রোববার অ্যাডভান্স বেশ কিছু পোর্শন নিয়ে আমরা আপনাদের সাথে কথাবার্তা বলবো। হ্যাঁ, এবং যে লেখাটা আপনাদেরকে দিব এই লেখাটাকে কনভার্ট করে দেখাবো যে কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে,
আজকে আপনাদের কিছু হোমওয়ার্ক ছিল, তাই না? So আপনারা টেনশন নিয়ে না, জাস্ট আগামী 2-3টা ক্লাস দেন, আগামী সপ্তাহের মধ্যে ঘটনা ঘটে যাবে, বুঝছেন? আমরা যারা স্যার গভর্নমেন্ট হ্যাঁ জবে হ্যাঁ হ্যাঁ ট্রাই করতে সবার, চাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ আমাদের দরকার গভর্নমেন্ট ভাই নেই। ট্রাই করা লাগবে, মনে রাখবেন জিনিসগুলো কাছাকাছি। ধরেন 70% ভিতরের বিষয়টা একই, 30% খালি জিনিসটা মডিফাইড হয় জব ওরিয়েন্টেড, মূল জিনিসটা একই। আপনাকে 300 ইংলিশে শিখতে হবে, আপনি যে কোর্সই করেন এইটার মূল জিনিস, আপনি যে জবেই যান না কেন, মূল জিনিসটা হচ্ছে আপনার মনের ভাষাটাকে প্রকাশ করতে হবে। যা আপনি চিন্তা করছেন তা ইমেইল করবেন, সেই জিনিসটা করতে হবে। ডকুমেন্টেশন, আপনি যখন ডকুমেন্টেশনের ফরম্যাট গুলো জানবেন যে এই জিনিসগুলো, এই তথ্যগুলো দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা যে কোনো একটা লেটার যখন প্রিপেয়ার করবো, একটা ইমেল যখন দেবো, ইমেইলে আমাকে এই তথ্যগুলো দিতে হবে। আপনি তথ্যগুলো জানলে তথ্যগুলো কিভাবে মনের মাধুরী মিশিয়ে লিখতে হয়, তখন তো সেটা, যখন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা থাকবে তখন আপনি সেটা করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি ওই তথ্যটা না জানেন, তখন তো আসলে আবার এটা খুব কঠিন হয়ে যাবে না? জি ধরেন আপনার তো ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে এই তথ্যগুলো দিতে হয়। ধরেন আমি যদি ভুল না হয়ে থাকে, যেটা আমার মনে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিএসসি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। ইলেকট্রিক্যাল স্যার। ইলেকট্রিক্যাল, আচ্ছা। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনি এটা করেন, তাহলে এটাতে পড়াশোনা যে আপনি করেছেন, আপনি এটা তথ্যগুলো তো জানেন। যখন আপনি ইংলিশে কনভার্ট করার দরকার হচ্ছে, আপনি যখন জিনিসটাকে ভালো করে বুঝছেন, এই জিনিসটা মূলত এই, তখন আপনি আপনার মতো করে জিনিসটাকে কিন্তু আপনার মতো গুছিয়ে বলতে পারবেন, তাই না? জি তো ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটাই চলে আসা। কারণ এটা তো আসলে কারণ সাবজেক্টিভ, কারণ বিভিন্ন জন বিভিন্ন প্রফেশন থেকে আসে। সাবজেক্টিভ জিনিসগুলো অবশ্যই আসার সুযোগ নেই, কিন্তু আপনি কনসেপ্ট ডেভেলপ করে ফেলবেন। আপনি যদি সাবজেক্টিভ নলেজ আপনার কাছে থাকে, তাহলে আপনি সেটাকে প্রোডাক্টিভলি ওখানে লিখতে পারবেন, এতটুকু বলা যায়। তবে সরি। সেটার জন্য ব্যাপারটা হচ্ছে যে একদিনে হ্যাবিটটাকে গ্রো করবে না, প্রতিদিন যত কিছুই হোক। ধরেন আপনার টার্গেট স্পিকিং, প্রতিদিন কথা বলতে হবে। আপনার টার্গেট রাইটিং, প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে। এবং এটা বেস্ট টাইম হচ্ছে ফ্রি টাইমটা, ফাঁকা টাইমটা, তাই না? যে টাইমে কেউ আপনাকে বিরক্ত করবে না, বা আপনি সেই টাইমটা করে নেবেন যে টাইমে আসলে কারো বিরক্ত করার এনার্জিও থাকে না। যেমন খুব ভোর, খুব সকাল, কেউ কেউ বিরক্ত করে না। অনেক সময় অনেকে উঠে তাকায় থাকে, সামনে যারা চলাফেরা করে তাদের দিকে দেখে, কিছু বলেও না, কেন? মুড নাই। খুব একটা ভালো টাইম কিন্তু। যারা আবার এই সময় নিজেদেরকে ঝেড়ে টেনে ফেলতে পারে, এই দেখবেন অন্যরকম। ঠিক আছে, আমি তো সকালবেলা বাসায় খুব ভালো স্পিডে উড়ি, কারণ কারো মুড নাই। ইভেন আমার বিড়ালগুলোরও মুড নাই, ওরাও তাকায়, ওদেরও ডিস্টার্ব আছে না। মুশকিল। আচ্ছা নেন, চলেন আমরা শুরু করে ফেলি, ladies and gentlemen। তাহলে আমাদের হচ্ছে, আমরা ইয়েটা দেখেছি, ওগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো। আর আজকে আমরা ওই ইয়েগুলো পড়ানোর কথা ছিল, কন্ডিশনাল সেন্টেন্স। কসি পেজি পড়াবেন স্যার? ও আচ্ছা আচ্ছা, কোয়াজিফেসিভ। মাথাটা খারাপ করে ফেলতেছে। আজকে যেহেতু সময় আছে আমাদের, আজকে পড়াই ফেলতে হবে, নাহলে এটা স্যার জিনিসটা ক্লজটা করাবেন। হ্যাঁ ক্লজ আচ্ছা, জাস্ট আমি জাস্ট একটু একটা জিনিস আপনাদেরকে সামনে একটা রেকর্ডিং দিই। লেডিস এন্ড জেন্টলম্যান, রেকর্ডিং আমার কাছে করা আছে, আমি আপনাদেরকে রাত 12টার পরে রেকর্ডিংটা আপলোড করে দিব। ঠিক আছে, প্লিজ ওয়েট করুন, ধৈর্য ধরুন। ধৈর্যশীলদের সাথে সৃষ্টিকতা থাকবেন, বুঝছেন? লোকজনকে একটু আগে বুঝাই দিয়েছি সবকিছু, রেকর্ডিং আপনার ক্লাস শেষে পাবেন। এখন সেখানে আলোচনা করতেছে অনেকে, অনেকে টেনশন করতেছে, জানলা আমি তো রেকর্ড করিনি, আমার কি হবে, আমি এখন রেকর্ডিং কোথা থেকে পাবো, কেমনটা লাগে বলেন? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে অনেকের টেনশন, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ব্যাপারটা এরকম করে। ধরেন আমি অনেককে বললাম যে আপনাদের কিন্তু আজকে ক্লাস হয়েছে, সো আগামী 1 সপ্তাহ পরে ওরিয়েন্টেশনের পর মূল ক্লাস শুরু হয়। আপনি যদি 1 সপ্তাহ পরে যদি আপনারা, তার মানে আগামী বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে, ঠিক আছে, 1 জুলাই, ঠিক আছে। তো আমি বললাম যে তাহলে কি আগামী রোববার আপনাদের সাথে দেখা হচ্ছে? অনেকে এরকম করে। কি বুঝলেন? এতক্ষণ কি বুঝাইলাম? এরকম একটা সিচুয়েশন। চলেন, যেটা হয় অনেকের ফোকাস থাকে না। তো আচ্ছা, কি যেন আমরা কোয়াজিপেসিভ নিয়ে, আচ্ছা কোয়াজিপেসিভ নিয়ে আমাদের শারমিন ম্যাম আছেন আজকে ক্লাসে? সালামালাইকুম ভাইয়া, জি। ও আছেন তো, ঠিক আছে। তারপর ব্যাপার হচ্ছে যে আর কারা কারা কোয়াজিপেসিভ নিয়ে খুব কান্নাকাটি ছিল? ওসমান গনিরও ছিল কিছুটা মনে হয়, নাকি? হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। চলুন, আমাদের কোয়াজিপেসিভ জিনিসটা কি আসলে, চলুন আমরা একটু কোয়াজিপেসিভ নিয়ে আজকে কথাই বলি, এটা না বললে। কে শপথ করতেছে কোথায়? এই কোথায় শপথ করে কে? হ্যাঁ, আমি শপথ করেছি যে বাংলাদেশ যতদিন আমার হাতে দেশ, পথ খুঁজে পাবে না বাংলাদেশ। কি কি শপথ করতেছে? হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। Ladies and gentlemen,
চলেন আমরা একটু কোয়াজি প্যাসিভ জানার চেষ্টা করি। কোয়াজি প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ কথাটা আছে, তার মানে এটা এক ধরনের প্যাসিভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আসলে ফুল প্যাসিভ না। কোয়াজি শব্দের অর্থ হচ্ছে হাফ, আধা, তার মানে এটা আধা প্যাসিভ, তার মানে এটা ফুল প্যাসিভ না। তার মানে এটা বাঁচা মরার মাঝখানে ঝুলাই দিছে এটাকে আর কি, আর বাঙালি পড়ে গেছে বিপদে। রাইট? তো ব্যাপার হচ্ছে যে এটা বাঁচা মরার মাঝখানে, মানে এটা 100% অ্যাক্টিভও না 100% প্যাসিভও না, ব্যাপারটা এরকম। যদি বা এটাকে সেন্সটাকে বলা হয় অ্যাক্টিভ। হ্যাঁ, যেমন 50 পয়সা পর্যন্ত যখন যায় তখন কিন্তু এটাকে ছেড়ে দেয়, 51 হইলেই আবার নিয়ে নেয়, তাই না ব্যাপারটা? আপনারা তো জানেন যে ক্যালকুলেশন যখন যে কোনো জায়গায় আমরা পারচেস করতে গেলে 50 পয়সা পর্যন্ত হয়ে ছেড়ে দেয়, যখনই 51 পয়সা হবে তখন রাউন্ডিং করে ওটাকে 1 করে দিবে, মানে তখন ওরা পেয়ে গেল। আর 50-এর ভিতরে থাকলে 1 থেকে 50 আপনি পেয়ে গেলেন। তো 1 থেকে 50-এর মধ্যে আছে, তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছে। 51 হইলে এটা প্যাসিভ পেয়ে যেত, কিন্তু 50 হওয়ার কারণে অ্যাক্টিভ পেয়ে গেছে ব্যাপারটা। বুঝতে পারছি কি? তো কোয়াজি প্যাসিভ জিনিসটা হচ্ছে আধা, অর্ধেক প্যাসিভ। তার মানে অর্ধেক প্যাসিভ কেন? কারণ এটা বুঝতে শুনতে বুঝতে প্যাসিভ, কিন্তু আসলে যখন আমরা দেখি স্ট্রাকচার বুঝি তখন আসলে এটা অ্যাক্টিভ। তো এটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। তো আমি যেমন কথা কথা আপনাকে বলি যে, এবং এটা থেকে কিভাবে আমরা অ্যাক্টিভ করব, কিভাবে প্যাসিভ করব সেটাও আমরা জানবো। ধরেন, কারণ আপনাদের অনেকে মাথায় আসবে তাহলে এটা অ্যাক্টিভ হলে এটা প্যাসিভ হবে কেমনে, তাই না? এটা নিয়ম আছে, ইস্যু আছে, যদি বাচ্চাদের মতো করে আমরা শিখবো না। প্রথম বিষয় হচ্ছে যে কোয়াজি প্যাসিভ জিনিসটা হচ্ছে যে এটা এক ধরনের প্যাসিভ। ধরেন আমি এটা আপনাদেরকে বাক্য বলি, যেমন যে আমাদের যে একটা বাক্য ছিল না, দ্য লেকচার কন্টিনিউড ফর অ্যান আওয়ার, দ্য লেকচার continued for তুমি এরকম কাহিনী করো কা? আমি একটা কোশ্চেন করছি ওনারে, কোশ্চেনটা আমার সাথে যে কথা বলতেছে এটা আমার ইয়ে করতে হইতাছে, এটা আমার ওনাকে রিপ্লাই দিতে হইতাছে। তুমি এর মধ্যে খেলাধুলি the করতেছো lecture continued for an hour। আপনার কাছে মনে হয় যে আমরা প্যাসিভ যখন পড়েছি তখন আমরা কি বলেছি? অ্যাকশন সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি কাজটা করতে পারে তখন সেটা অ্যাক্টিভ, আর যখন করতে পারে না তখন সেটা প্যাসিভ। সাথে সাথে মনে হচ্ছে লেকচার কিভাবে নিজে নিজে কন্টিনিউ হয়, হতে তো পারে না। কিন্তু দেখেন প্যাসিভ তো আমরা এটাকে বলি, এই জন্য বলি যে না, আমি বলেছিলাম যে সাধারণত এটাই হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, আমরা বলেছিলাম ওই সময়টাতে। তো ব্যতিক্রমটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা এরকম বলছি কিন্তু আলোচনা তার আমরা করি নাই, তাই না? দেখেন প্যাসিভের ইন্টারন্যাশনাল ল কি? প্যাসিভের ইন্টারন্যাশনাল ল হচ্ছে টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। মানে প্যাসিভ আপনি বুঝবেন, এখন প্যাসিভ তো আর বাংলা থেকে প্যাসিভ করে না, এটা তো ইংলিশ। একটা জিনিস যে প্যাসিভে আছে এটা বোঝার উপায় কি? এটা ইন্টারন্যাশনাল ল হচ্ছে, এটা লিখে রাখেন, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বি ভার্ব বলতে কি? এম, ইজ, এভাবে না দেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যে না এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আন বি, বিন, বিং এলেন না গান ওনে বইয়া খাও যাও। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। হ্যাঁ, এই জিনিস কয়টা যদি থাকে তারপর যদি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাঁ, তাহলে জিনিসটা প্যাসিভ। তাহলে প্যাসিভের শর্ত কি? এটা থাকতে হবে। এই বাক্যে আপনি আমাকে বের করে দেখেন এরকম কোন কিছু আছে? পাস্ট পার্টিসিপল আছে, আমি ধরে নিলাম কন্টিনিউটা পাস্ট ফর্মে আসলে, কিন্তু কন্টিনিউ পাস্ট ফর্মও যা পাস্ট পার্টিসিপলও তা। তাহলে চট করে বুঝে উঠতে পারবো না। আপনারা তো জানেন শুধু পাস্ট পার্টিসিপল তো কখনো হতে পারে না,
পাস্ট পার্টিসিপল হতে গেলে তার সাথে কিছু একটা লাগে, একা হইতে পারে না। whatever কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে বা কিছু একটা লাগবে আর কি, তাই না? তাছাড়া পাস্ট পার্টিসিপল একা একা হতে পারবে না। হ্যাঁ, তার সাথে কিছু একমত একটা লাগবে। বলেন তো। তো এখানে কি এরকম কোনো কিছু আছে? নাই। তার মানে এটা কি কোনোভাবে আমরা প্যাসিভ বলতে পারবো? এটা যে প্যাসিভ 100% যে প্যাসিভ না এটা আমরা নিশ্চিত। কেন? কারণ ইন্টারন্যাশনাল যে প্যাসিভের ল সেটাকে মেনটেন করা হয় না। এখানে পাশে লিখে রাখি ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল। সো এবার হচ্ছে দেখেন, the lecture continued for an hour. কালকে শুক্রবার, অনেকে শান্তির দিন না? শান্তি নাই আর। আচ্ছা হলো ladies and gentlemen, শুক্রবারে অনেক অ্যাক্টিভিটিসে এনগেজড। অন্যদিন কি হয়ে যায় না, কিন্তু শুক্রবার খুব মুশকিল আজকে হয়ে স্যার যায়। আপনাকে একটু ভাইয়ের weak টায়ার্ড লাগছে, স্যার। লাগছে। জি, ও স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে টায়ার্ড বলতে ওই যে মানে ঘুম তো আসলে যদি সামহাউ মিস চলে যায়, এটা তো রিকভার করার কোনো টাইম নেই, ঠিক আছে? আর সবথেকে বড় সে ক্লাস শেষ করার পর তাড়াতাড়ি ঘুম ধরে না কেন? ইলেকট্রনিক ডিভাইস একটা কানেকশন ধরতে চায় না, সবকিছু মিলে আপনি তারপর ডিনার করলেন, তো কিভাবে কি মুশকিল হয়ে যায়, তাই না? আচ্ছা, স্যার কত এই যে ঘন্টা ঘুম পান? ক্লাসের আগে একটু কফি খেলে মানে হ্যাঁ বেটার হতো। ব্ল্যাক স্যার কফি ওকে আমি এনার্জেটিক। হ্যাঁ, কত ঘন্টা স্যার, ঘুম আমি পাড়েন আপনি? কাছাকাছি থাকলে আপনাকে কফি দিয়ে কত আসতাম, ঘন্টা স্যার। ঘুম এটা বলা যাবে না, আসলে ঘুম নিয়ে কোনো কথা বলা যাবে না এখন। ঘুম আসলে কতক্ষণ পারি বা কতক্ষণ, এটা আসলে ক্যালকুলেট করা হয় না, যখন যা পাওয়া যায় আর কি। হ্যাঁ, ব্যাপারটা এইরকম আর কি, যা ভাগে টাগে পাওয়া যায় সেটাই আর কি হয়। আচ্ছা স্যার ফাইন। অলওয়েজ রাশে থাকে। হ্যাঁ, আপনি অলওয়েজ তাহলে রাশ থাকেন। ও আমি শুনছি আপনি বলছেন যে আমি অলওয়েজ ক্লাসে থাকি। আমি যে কিভাবে সম্ভব, এটা তো হতেই পারে না, আমি তো আপনাকে চিনি। ও আচ্ছা স্যার, আপনি অলওয়েজ রাশে থাকেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সবসময় রাশে থাকি, রাশে থাকা ভালো, শরীর স্যার, সুস্থ এমন থাকে। কি হয়েছে স্যার কখনো ঘুমের ভিতরে স্যার ক্লাস নিচ্ছেন, স্যার? এটা তো বহুত হয়েছে, কিন্তু ক্লাসের মধ্যে ঘুম হয় নাই, ঠিক আছে? তো ঘুমের ভিতর ক্লাস তো বহুত নিয়ে ফেলছি, ঠিক আছে? এরকম অনেক দেখা যাচ্ছে যে জি ladies and gentlemen, স্যার, পাশে থেকে আপনার সবাই কেমন চিৎকার দিয়ে হয়েছে উঠছে, আপনি কি একটা অবস্থা, এরকম ঘুমের বহুত মধ্যে হয়েছে ক্লাস এরকম। করতে আছে? আচ্ছা নেন, এই ঘুমের মধ্যে কথা বলা, 2 দিন সেন্স ছিল না তখনও আবল তাবল ইংলিশে বলছি, এগুলো কেমন বহুত কি কাহিনী ছিল। কারণ হয়েছে আমার যে যখন আপনি এক সময় ঘুমাইতে আমি আছেন এত এর মধ্যে ক্রেজি হয়ে দেখতেছেন গেছিলাম যে ইংলিশ ক্লাস করেন, স্পিকিং নিয়ে, পার ডে ক্লাস করান। 14-15 ঘন্টা ইংলিশ নিয়ে কাজ করতাম টানা 3 মাস। এইরকম পোলা একটা মানে হয়েছিল, আমার জিগায় স্যার সাবকনশিয়াস মাইন্ড আপনার কি এরকম, ইংলিশে কনভার্ট হয়ে গেছিল, বাংলাতে আমি আপনি কথা ঘুমের বলতামই না মধ্যে বললে ক্লাস চলে। করাইতে আমার আছেন? গ্রুপ মেম্বার 8-9 জন এরকম, আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছি। এমন একটা অবস্থা হয়েছিল তখন আমার 102 ডিগ্রি জ্বর হলো, তখন আমি সাইফুলসি যাইতাম, প্র্যাকটিস করতাম। তো হঠাৎ করে যে আমার সাথে সেখানে করতো সে বলতে, এই তোমার তো অবস্থা খারাপ, চোখ লাল হয়ে গেছে, কিন্তু আমি আমি তো এনার্জেটিক, কারণ ইংলিশের সাথে আছি, মানে আমার কোনো অসুখ নেই। পরবর্তীতে ওই ওখানে থাকতে 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 থাকতেই সন্ধ্যার দিকে 103 হয়ে গেল। তো আমার একটু মাথা টাথা ঘোরা শুরু হলো, খারাপ লাগা শুরু হলো, এমনিতে শরীর দুর্বল। তো সবকিছু স্পোকেনের মিলে ওরা সেকেন্ড বললো চলো বুধবার তোমাকে শেষ। সন্ধ্যার দিকে বাসায় দিয়েছি। তোরা বাসায় এসে কিছুক্ষণ থাকো, থাকতে 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 থাকতেই মানে আমি পরে রাত 10টার দিকে ফোন করলাম, বলে আমার অবস্থা খারাপ। তারা আসলো, থার্মোমিটার চেক করলো, দেখে 104। এবং আমি তো মানে বারংবার দেখছি 2টা হয়ে যাচ্ছে মানে, তো যেহেতু অবস্থা খারাপ, একে তো বাসায় পাঠিয়ে দিতে হবে। রাইটিং এমার্জেন্সি রাত মোটামুটি আরো 1 11:30 মাস লাস্ট বাস, চলবো। দৌড় আমাকে সিএনজিতে করে নিয়ে কাউন্টারে। তো ওখানে যে আমাকে উঠিয়ে দিল, আমি বাসে উঠলাম। উঠার পরে আমি আর তেমন কিছু বলতে পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করছি। ভোরবেলা যখন হোম টাউনে সকালবেলা নামো, আব্বুকে শুধু রিসিভ করতে দেখছি আমাকে। বাসায় যে ঢুকছি, ঢোকার পরেই এই বিছানাতে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না, সেন্সলেস। 104.5 ডিগ্রি জ্বর তখন ছিল। তো এরপর আমার 2 দিন স্বাভাবিক সেন্স ছিল না, আমি আর কিছু বলতে পারি না। হ্যাঁ, স্বাভাবিক সেন্স ছিল না 2 দিন, আমি কিছু কাউকে ওরকম চিনতেও পারি না, কিছু করতে পারি না। কিন্তু দেখলাম 2 দিন পর যখন স্বাভাবিক সেন্স আসলো, সবাই আমার প্রতি অনেক খুশি। আমি তখন বুঝছেন ফ্যামিলি থেকে ব্যান্ড, বুঝছেন এইরকম একটা সিচুয়েশন, আমার প্রতি সবাই খুশি ভাবাই যায় না। হ্যাঁ, মাথা টাথা নষ্ট। এটা কারণ কি, ডাক্তারের কাছে শুনলাম যে আমি 2 দিন যা বলছি আবল তাবল বলছি, কিন্তু এলাকা প্রতিবেশী সবাই দেখতে আসছে আর অবাক হয়েছে, কি অবস্থা, আবল তাবল বলতেছে, সব ইংলিশে বলতেছে। এত টপিকের এত প্র্যাকটিস করছি, প্রেজেন্টেশন কত জনের কত যে প্র্যাকটিস, যা বলতে পারবো বিড়বিড় করে খালি ইংলিশই বলে যাচ্ছি। বুঝেন কিরকম মার্কেট পেয়ে গেছি এলাকায়। তো ডাক্তার মা বাবা তো খুশি হয়ে গেল,
দেখা যাচ্ছে আব্বু বললো, আব্বুই ব্যান্ড করছিল, আব্বু বলে "এই ওকে ভালো মন্দ খাওয়া দাওয়া করাও", খুশি হয়ে গেছে। ডাক্তার বললো খাইলেই মরে যাবে, তো খাওয়ানো যাবে না এখন। So, আমার টাইফয়েডে যেটা হয়েছিল 2 মাসের মতো আমি অসুস্থ ছিলাম, আমার 11.5 কেজি ওয়েট কমেছিল। তো স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, বেশি আনন্দ তো দেখেন মানুষের সাবকনশিয়াস মাইন্ড চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তো আপনারাও প্র্যাকটিস করলে আপনাদেরও আমার এইরকম একটা হবে কোশ্চেন। এই বিষয়ে। না 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 স্যার, অন্য একটা বিষয়। হ্যাঁ তাহলে বলেন। গতকাল আপনি বলছিলেন ওই লেফট হ্যান্ডের একটা কথা বলছিলেন, তো এটা কি লেফট হ্যান্ড নাকি মানে এটা পাশ সহ দুইটাই, নাকি শুধু লেফট হ্যান্ড, শুধু হ্যান্ডের উপরে জিনিসটা কাজ করে? লেফট হ্যান্ডের ব্যাপারটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার নিয়ে কাজ করে, ক্রিয়েটিভ জোন। মানে আপনার বাঁ হাত এটার সাথে কি পা কানেকশন আছে নাকি শুধু হাতটাই, এটা বলতে চাইতেছি কি? রাইট সাইড ভাই, বুঝছেন, হাত পা সব। ও, এটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, তাহলে কি আপনি বন্ধুদেরকে এখন থেকে লাথি টাথি মারলে বাঁ পা দিয়ে মারবেন নাকি ইনশাআল্লাহ। আচ্ছা, বাম পা। বাঁ পা দিয়ে না, আচ্ছা ঠিক। কি একটা অবস্থা, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো স্বাভাবিকভাবে চলুন। দেখেন না মেসি কত ক্রিয়েটিভ, ঠিক আছে, তাই না? রোনালদো তো স্ট্রাইকিং ফোর্স, ঘোড়ার মতো দৌড়ানোর ম্যানার। তো ব্যাপার হচ্ছে একটু ক্রিয়েটিভ ড্রিবলিং, এটা ওটা বেশ কিছু ব্যাপার আছে। দুইজনই ভালো ভাই, আপনারা যুদ্ধ করেন না। নেন স্যার আপনিও তাহলে কি বাঁ পায়ে খেলেন স্যার? হ্যাঁ, লেফট লেগে। আমার ক্রিকেট হুম। ফুটবল বাম পাশ, আর ব্যাডমিন্টন আমি আন্ডার 18 খেলেছি রাইট হ্যান্ডে, ভলিবল বাস্কেটবল হ্যান্ডবল সবকিছু ডান হাতে। আমি মানে হ্যান্ডবলের বেশ ভালো মোটামুটি স্ট্রাইকার ছিলাম, রাইট? তো স্বাভাবিকভাবে সবই ডান হাতের, আর ক্রিকেট ফুটবল শুধু লেফট হ্যান্ড। হ্যাঁ, এই তো চলেন লাইসেন্স জেন্টলম্যান, আমি চলে আসি। দ্য লেকচার কন্টিনিউড ফর অ্যান আওয়ার। লাইসেন্স জেন্টলম্যান, এটা কেন কোয়াজি প্যাসিভ হলো? এই যে এটাকে দেখলে এরকম মনে হয়, যে দেখতে মনে হয় যে এটা আসলে, দেখতে আসলে ব্যাপারটা হচ্ছে যে তার মানে আপনি কি দিয়ে বুঝবেন এটা প্যাসিভ না অ্যাক্টিভ? কি দিয়ে বুঝবেন? বি ভার্ব নাই এখানে স্যার ভাইয়া। বি ভার্ব বি নাই। ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, এটা নাই। সো এটা কি? এটা তার মানে অ্যাক্টিভ। না না এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কিন্তু এটাকে 100% অ্যাক্টিভও আমরা বলতে পারি না, 100% প্যাসিভও বলতে পারি না। সো এটার নাম হচ্ছে কোয়াজি, তাই না? আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আমি যদি বলি দ্য শপ ইজ selling, the shop is selling, এই দোকানটা কি বেচা বিক্রি করতেছে? হ্যাঁ, the shop is selling, অথবা the shop is still selling। এখন করছে, করছে। শপ কি নিজে নিজে কেনা মানে বিক্রি টিক্রি করতে পারে? না না স্যার। করতে পারে না, এটা কথা সত্য। তাহলে আমরা এটা ধরে নিলাম, তাহলে তো এটা প্যাসিভ হয়ে গেল। এটা প্যাসিভের সত্য কি? ইন্টারন্যাশনাল ল, বি ভার্ব। ওয়াও, আমরা বি ভার্বও পেয়েছি, কিন্তু পরে দেখলাম যে অল্পের জন্য বলটা পারে লেগে অন্যদিকে চলে গেল, গোল হয় নাই। কেন? কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, সো এটা প্যাসিভ হতে পারে না। এটা কি তাহলে? এটা কোয়াজি প্যাসিভ, ঠিক আছে? তো এটা কোয়াজি প্যাসিভ। চলেন আমরা যে কোয়াজি প্যাসিভ, আমরা এটাকে আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, তারপর আমরা আবার ভাইয়া এটাকে। স্ক্রিনশট নাই তুমি তো একটা কথা বলি আমি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা ইংলিশটা দেখে বুঝলাম যেটা পজিটিভ প্যাসিভ, বাট যখন আমরা বাংলার থেকে করতে যাব বা আমরা যখন কথা বলতে থাকি তখন তো ভাইয়া এটা মানে প্যাসিভ ডাইরেক্ট প্যাসিভ হবে না পজিটিভ প্যাসিভ হবে, সেটা কিভাবে আমরা বুঝবো? আইডেন্টিফাই ধরেন দুটো বাক্য বলেন। কোনো কিছু করা হচ্ছে। হ্যাঁ না, যে কোনো কিছু একটা বাক্য বলেন। ধরেন আপনি কোনো কিছু করা হচ্ছে না, এটা বাড়িটি শুধু তৈরি বলেন। করা হচ্ছে। হ্যাঁ, বাড়িটি তৈরি করা হচ্ছে। আচ্ছা ধরেন আপনি বললেন দ্য হাউস ইজ বিল্ডিং। হ্যাঁ, এখন এটাকে আপনি দুই ভাবেই বলতে পারবেন। দেখেন আমি আপনাকে বলি, বাড়িটি তৈরি করা হচ্ছে, এটা একটা প্রশ্ন করছেন না? আচ্ছা এটা স্ক্রিনশট হয়ে গেছে, তাহলে আমি বলি স্ক্রিনশট হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। আচ্ছা ফাইন, আমি তাহলে এটা মুছে দিলাম। ধরেন বাড়িটি তৈরি করা হচ্ছে, আমি এটা বাংলাটাই লিখলাম, বাড়িটি তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, আপনি যেহেতু বলেছেন তৈরি করা হচ্ছে। আপনি বললেন যে এটা অ্যাক্টিভে করবো না প্যাসিভ করবো। দিন শেষে অর্থ হচ্ছে কানেক্টেড, তাই না? আপনি এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে দ্য হাউস is being ইজ বিল্ডিং,
বাড়িটা তৈরি হচ্ছে, আপনার কথা হচ্ছে কি ব্যাপার ভাই, হাউস কি নিজে নিজে তৈরি হতে পারে? পারে না। তার মানে আমি এটাকে কোয়াজি প্যাসিভ করতে পারি। আর আপনি যদি বলেন তাহলে এটা প্যাসিভটা কি হবে, আপনি নর্মালি চিন্তা করেন বাড়িটা তৈরি হচ্ছে, আমরা হচ্ছে জানি, এটা তো জানি যে এটা বাড়ি নিজে নিজে হ্যাঁ। কাজটা করতে পারে না, তাহলে কি হবে? দ্য হ্যাঁ। হাউস, আমরা যেটা প্যাসিভের নর্মাল সূত্র is শিখেছি, ইজ being বিং, এটা কি Built. বিল্ডিং হবে নাকি built. বিল্ট হবে? বোথ আর কারেক্ট, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। আমি তো ঠিক আছে। কনফিউজ। মানে এটা ভাইয়া আমরা হচ্ছে যখন কথা বলতে যাব বা লিখতে যাব এটা আমাদের উপর ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি, যখন আমরা কোনো কিছু পড়তে যাব তখন আমরা বুঝে নিব যে এটা প্যাসিভ হতে হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ পজিটিভ। এক্স্যাক্টলি। তার মানে আপনি যখন কোনো কিছু পড়ছেন তখন তো আপনি বুঝে নিচ্ছেন, আর যখন আপনি নিজে লিখতে চাচ্ছেন তখন আপনি যে কোনো ভাবেই লিখতে পারেন। ঠিক আছে। তো আপনি নর্মালি যখন আইএলটিএস এর রাইটিং বা অন্যান্য যে কোনো কিছুতে করছেন, তাহলে আপনার সামনে যদি চলে আসে দ্য হাউস ইজ বিং বিল্ট, এই অপশন আসে, আপনি এটাকে না লিখে আপনি কি লিখবেন? দ্য হাউস ইজ বিল্ডিং। কেন? তখনই ওপাশে এক্সামিনার বুঝে ফেলবে আপনার কোয়াজি প্যাসিভ সম্বন্ধে ধারণা আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই জন্যই আমি জানতে বুঝতে পারছি কি? প্যারাফ্রেজিং এর ব্যাপারটা, প্যারাফ্রেজিং এর ব্যাপারটা। হ্যাঁ 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 জি স্যার, জি ওসমান গনি। দ্য হাউস ইজ বিল্ডিং, এটার মানে তো বাড়িটি তৈরি হচ্ছে। ভাই দেখেন, বাংলা করি, তৈরি হচ্ছে আর তৈরি করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা তো আসলে দিন শেষে হচ্ছে বাড়ি নিজে নিজে নিজেকে বানাইতে পারে না, এতটুকু নিশ্চিত। হ্যাঁ, তাহলে দুটোই প্যাসিভ। মানে হ্যাঁ, দুটাই প্যাসিভ বলতে যে দেখেন, এটা হচ্ছে যে প্যাসিভ বলতে এটা কোয়াজি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, তার মধ্যে তো আসলে প্যাসিভের বৈশিষ্ট্য আছে জন্যই তার নাম কোয়াজি প্যাসিভ, সে তো আধা প্যাসিভ। তাহলে আপনি দেখেন এখানে নরমালি অ্যাক্টিভের বৈশিষ্ট্য কি? কন্টিনিউয়াস টেন্স হইছে, অ্যাক্টিভের বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস টেন্স। তারপর এই যে হাউস যে নিজে নিজে কাজ করতে পারে না, এটা হ্যাঁ। কিসের বৈশিষ্ট্য? প্যাসিভের বৈশিষ্ট্য। প্যাসিভ। তার মানে ব্যাপার হচ্ছে যে অর্ধেক টেনে নিয়ে গেছে অ্যাক্টিভ, প্যাসিভ হ্যাঁ। কত পাইছে ভাগে? 50%। প্যাসিভ কত? 50% পাইছে। এই জন্যই তো নামটা কোয়াজি প্যাসিভ। মানে আপনারা বলতে পারেন স্যার এটার নাম কোয়াজি অ্যাক্টিভ হইলো না কেন? এটা একটা ইস্যু হইতে পারে। যেহেতু এটা আমি বানাইনি, আমি বানাইলে এটাকে নাম দিতাম কোয়াজি প্যাসিভ অথবা কোয়াজি অ্যাক্টিভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জন্যই কোয়াজি অ্যাক্টিভ হবে না, মানে এই বাক্যটা দেখতে প্যাসিভের মতো, এর নাম কেমনে কোয়াজি অ্যাক্টিভ হয়? তাই না? দেখতে তো আসলে মূলত আমাদের আসলে প্রথম সেন্সটা প্যাসিভের মতোই মনে হয়। যতই বলি না অ্যাক্টিভ, আমরা তো অ্যাক্টিভ মনটা মানতেই চাইতেছে না, সেইটার নাম আমি কিভাবে দেই কোয়াজি এটা ঠিক অ্যাক্টিভ? কথা ভাইয়া, মনটা একদমই মানতে চায় না। তাই না? এই জন্য আমরা ওই যে মন মানানোর জন্য আমরা প্যাসিভের নামটা নিয়ে আসছি। হ্যাঁ স্যার নাম এটা দিলে কেমন হয় স্যার? হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। হ্যাঁ বললাম স্যার নামটা যদি এরকম হয় যে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। হ্যাঁ হ্যাঁ পাবলিক এমনি বাঙালি হচ্ছে কনফিউজ, আপনি হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, সে কি যে মনে রাখবে, এটা তো মুশকিল। এরকম করেন না, ঠিক আছে? এটা কারণ অ্যাক্টিভ তো আমাদের মন থেকে মানতেই চায় না, তো এই জন্য নামকরণে অ্যাক্টিভ থাকলে তো জিনিসটা আরো বেশি কষ্টকর হচ্ছে, তাই না? তো আমরা কি স্যার পার্থক্যটা কোয়াসি বুঝতে পারছি? অ্যাক্টিভ দেয়া যেতে পারে। কোয়াসি অ্যাক্টিভ Active. না? হাই হাই রে, আল্লাহ রে, কি পরিমাণ প্রতিভা দেখছেন! কোয়াসি অ্যাক্টিভ। আমরা নতুন হ্যাঁ। করে গ্রামার লিখবো। হ্যাঁ, আমরা নতুন করে গ্রামার লিখবো, যারা পড়বে তারা নিশ্চিত পাগল হবে, আমরা 100% গ্যারান্টিড পাগল। সো কোয়াজি প্যাসিভ দেখছেন এখন উচ্চারণ করতে কেমন লাগতেছে? আচ্ছা, সো কোয়াজি প্যাসিভ আমরা তাহলে নরমালি এটা বুঝতে পারছি। চলেন আমরা একটু তাহলে দেখি, এটা দুইটা নাম বলে দেখেন, এইটার পরে তো কিছু পাচ্ছেন না। অনেক গ্রামারের অনেক সিস্টেম টিস্টেম আছে, তাহলে নানান রকম নামকরণ করে, কেউ বলে যে হ্যাঁ কোনোটাতে কমপ্লিমেন্ট থাকে, কোনোটাতে কমপ্লিমেন্ট থাকে না, বাট এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। অত রুলের নামকরণ করার থেকে আসলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে জিনিসটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো ধরেন আমরা কিভাবে করব জিনিসটা, এটাকে প্যাসিভ আমরা কিভাবে কনভার্ট করব? ঠিক আছে, এটা কিছু নিয়ম আছে। তো আমরা এই বাক্যটা তো বুঝতে পারছি, তাই না? এই বাক্যটা আপনারা দয়া করে একটু লিখে নেন। হ্যাঁ স্যার কমপ্লিমেন্ট কি স্যার? ভাই, কমপ্লিমেন্ট হচ্ছে একটা এক্সট্রা অংশ যেটা থাকে না, মানে ধরেন সাবজেক্ট ভার্ব শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওই বলতে পারেন যে এক্সটেনশনের মতো। হ্যাঁ, আরো কিছু এক্সটেন্ডেড কিছু আছে, সাবজেক্ট ভার্ব শেষ হওয়ার পরও আরো বেশ কিছু জিনিসপত্র আছে। তো সেটা ধর এক কথা অবজেক্ট টাইপের, অবজেক্ট থেকে শুরু করে বাকি যা আছে এটা কমপ্লিমেন্ট করেন। ধরেন আপনি বললেন হি কিলড দ্য স্নেক, হি কিলড দ্য স্নেক, হি কিলড বললে ঠিক আছে, যখন দ্য স্নেক বলছে এই স্নেকটা হচ্ছে কমপ্লিমেন্ট। আপনি যদি বলেন হি কিলড দ্য স্নেক
উইথ আ স্টিক, ঠিক আছে? তাহলে এই হি কিলড দ্য স্নেক উইথ আ স্টিক, এই দা স্নেক থেকে উইথ আ স্টিক সম্পূর্ণ শেষ যে ভার্বের পরে থেকে যা আছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অংশ। তাহলে আপনি যদি বলেন হি কিলড দ্য স্নেক উইথ আ স্টিক ইন দ্য মর্নিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এক কথায় ভার্বের পরে থেকে যা আছে সব কমপ্লিমেন্টারি, এক্সটেন্ডেড একটা এরিয়া। বুঝতে পারছেন? সহজ কথা। হ্যাঁ, তো এখানে তো ভার্বের পর তার কিছু নাই, বা দ্য হাউস ইজ বিল্ডিং এটাও ভার্বের পরে আর কিছু নাই। তার মানে এখানে কি কোনো কমপ্লিমেন্টারি কোনো কিছু বা কমপ্লিমেন্ট কোনো কিছু আছে? নাই। উপরেটাতে আছে না, দ্য লেকচার কন্টিনিউড, শেষ। একটা তথ্য পাইছি না এক্সট্রা, No. ফর অ্যান আওয়ার, তাই না? এখন কি বুঝতে পারছেন সুমন খান ব্যাপারটা? এটা এগুলো যদি ওই যে রুল টুল দিয়ে আমি পড়াইতাম তাহলে পাগল, মানে অবস্থাটা বেশি খারাপ হতো, কারণ আমি তো জানি কি মনে থাকবে কি মনে থাকবে না, কঠিন করা দরকার কি? এই অংশটা লিখে ফেলছেন না? আমি একটু এটাকে মুছে দিতে চাচ্ছি, স্ক্রিনশটে থাকছে না বা ডান। আচ্ছা স্ক্রিনশট আছে তো স্যার। ভাইয়া কমপ্লিমেন্ট নিয়ে একটু কথা ছিল। বলেন না। ভাইয়া কমপ্লিমেন্ট শুনছে ভাইয়া, আমি যেটা পড়ছিলাম যে কমপ্লিমেন্ট হচ্ছে ভাইয়া যখন সাবজেক্টকে নির্দেশ করা অবজেক্টটা তখন সেটা কমপ্লিমেন্ট হয়। আরেকবার বলেন। মানে কমপ্লিমেন্টটা বেসিক্যালি হচ্ছে লিঙ্কিং ভার্বের পর হচ্ছে কমপ্লিমেন্ট বসে, আর লিঙ্কিং ভার্ব থাকলে হচ্ছে যে ওই অবজেক্টটা যখন সাবজেক্টকে নির্দেশ করে তখন সেটাকে কমপ্লিমেন্ট বলে। ওই যে ওই ওইরকম জন্য, পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে অবজেক্ট থেকে শুরু করে যা যা থাকে। হ্যাঁ, তো অবজেক্ট থেকে শুরু করে যা যা থাকে। এখন কিছু ক্ষেত্রে, এখন এইটাই তো বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয়, যখন আপনি সাবজেক্ট ভার্বের পর যখন কিছু থাকবে তা তো আসলে কাইন্ড অফ অবজেক্টই হবে। মানে খুব রেয়ার কেস থাকে, তাই না তাফসীর, যে খুব কম জি ভাই। ক্ষেত্রেই থাকে যে যেটা আসলে সাবজেক্টকে নির্দেশ করে না। ঠিক আছে, বুঝতে জি পারছেন? যেমন আপনি যদি বলেন হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে ক্রিকেটটা কমপ্লিমেন্ট হবে কিনা? উম, এটা এটা কমপ্লিমেন্ট তো মেবি হবে না, কারণ হচ্ছে হি আর ক্রিকেট কি সেম? কমপ্লিমেন্ট হবে না। হ্যাঁ, কমপ্লিমেন্ট হবে না এটা। এটা কেন হবে অবজেক্ট না? হবে, এটা কমপ্লিমেন্ট কেন হবে?